ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে ডাব্লিউবি কনস্টেবল মেন্স পেপার 2019-এর জিকে কোশ্চেন আলোচনা হবে এবং টোটাল 25টা কোশ্চেন থাকে মেনে। এবং সেই 25টা কোশ্চেন শুধু আলোচনা হবে না, মানে কোশ্চেনটা শুধু অ্যান্সার বলা হবে না, সেখানে আলোচনা হবে বা অ্যানালাইসিস হবে। তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো, যে তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিরকম এসেছিল। এবং তোমাদেরকে অবশ্যই বলবো, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে 2018 সালের যে কনস্টেবল এক্সাম হয়েছিল, এছাড়া 2018 সালের কনস্টেবল প্রিলিমস, 2018 সালের কনস্টেবল মেন্স, এছাড়া 2018 সালের লেডি কনস্টেবল মেন্স, সবই কিন্তু ক্লাসগুলো করা হয়ে গেছে, কোশ্চেন সলভ হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখতে পারো। এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করতে অবশ্যই অবশ্যই লাইক করবে, ঠিক আছে? এবং কমেন্ট করবে কোথাও অসুবিধা হলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এই ক্লাসটি, ওকে? তো প্রথম চলে যাই, প্রথম যে কোশ্চেনটি আছে সেটা কি আছে, সেটা হচ্ছে যে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? তো এটা রাইট অ্যান্সার হবে 21শে জুন। তো এইখানে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে? এই কোশ্চেনটা আসছে জিওগ্রাফি, মানে ভূগোল থেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে? এবং 21শে জুন হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি, ঠিক আছে? মানে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই 6 মাস ধরে সূর্যের যে উত্তরমুখী আপাত গতি, সেটাই হলো উত্তরায়ণ। এছাড়া 21শে জুন থেকে আবার 22শে ডিসেম্বর পর্যন্ত এই যে 6 মাস সূর্যের দক্ষিণমুখী আপাত গতি, সেটা হলো দক্ষিণায়ন। তো আমাদের অবশ্যই জানতে হবে যে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি, ঠিক আছে? কর্কট সংক্রান্তি কবে হয়? কর্কট সংক্রান্তি কবে হয়? মকর সংক্রান্তি কবে হয়? এছাড়া আমরা আর একটু যেগুলো পরীক্ষায় আসে সেগুলো বলবো। মহাবিষুব কত তারিখে হয়? জলবিষুব কত তারিখে হয়? এছাড়া আমাদের মনে রাখবো বিষুব, বিষুব কথার অর্থ, বিষুব কথার অর্থ কি? তো এটা আমরা মনে রাখবো। দেখো, কররকান্তি যে রেখাটা আছে, কররকান্তি কত তারিখে হয়? সেটা হলো 21শে জুন, ঠিক আছে? তো 21শে জুন হয়। তো কত তারিখে হয়? 21শে জুন। মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। মহাবিষুব হয় 21শে মার্চ। আর জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। ওকে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই চারটা যে বললাম। এছাড়া তার সাথে বিষুব কথার অর্থ হলো দিন রাত্রি সমান, অথবা দিন ও রাত্রি সমান, এটাও পরীক্ষায় আসতে পারে। তো মূল বিষয় আমার জানলে কিন্তু কোশ্চেনটা অ্যান্সার যেই থাকুক, আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, ওকে? নেক্সট 2 নাম্বার কোশ্চেনে আসছি আমরা। এসআই পদ্ধতিতে উষ্ণতা বা তাপমাত্রার একক কি? পাস্কেল, বি কেলভিন, সি নিউটন, ডি ডাইন। তো এসআই পদ্ধতিতে উষ্ণতা তাপমাত্রার একক হলো কেলভিন, ঠিক আছে? রাইট অ্যান্সার হবে কেলভিন। এছাড়া যদি বলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা বা উষ্ণতার একক কি? সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা বা উষ্ণতার একক কি? তো এটা হবে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তোমাদের, আচ্ছা আমি ব্রেকেটে সংকেতটাও দিয়ে দিই। এছাড়া যদি বলে তাপের এসআই একক কি? তাপ, তাপের এসআই একক আমরা যদি জানি, তাপের এসআই একক হলো জুল। এবং তাপের সিজিএস একক হলো সিজিএস, সিজিএস একক হলো ক্যালোরি, ক্যালোরি। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো
আহ, লিখতে পারো খাতায়। ঠিক আছে, তোমরা অবশ্যই যদি ক্লাস না করে থাকো, আগের ক্লাসগুলো মানে আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে জিকে গুলো যদি না আলোচনা করো, তাহলে তোমরা অবশ্যই কি করবে, এখনো যদি না খাতা বানাও আগে, তো অবশ্যই তোমরা একটা খাতা বানাবে এবং একটা খাতা শুধু রাখবে PIQ, WBP, PIQ, এইভাবে একটা খাতা তৈরি করবে। নিজের খাতা নিজে বারবার যখন পড়বে নিজে তাড়াতাড়ি এটা মুখস্থ হবে। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে রাখবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিভাবে লিখবে, ধরে নেন এখানে এসআই পদ্ধতিতে উষ্ণতা বা তাপমাত্রা একক কি, ডাইরেক্ট কেলভিন লিখবে। ঠিক আছে, ডাইরেক্ট কেলভিন লিখবে। তারপর তোমরা যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে এইভাবে লিখে রাখবে, এক্সট্রা ইনফো, বা সংক্ষেপে ইনফো লিখতে পারো, বা ইনফরমেশন না লিখে ইনফো লিখতে পারো। তো জাস্ট এটুকু লিখবে, বা এছাড়া তোমরা আরো যদি বইয়ে পাও অবশ্যই তোমরা তার পাশে লিখবে এই রিলেটেড যে কোশ্চিনটার, এই রিলেটেড যত কিছু কোশ্চেন হতে পারে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, জাতীয় মানব অধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে, এটা কবে পালিত হয়? 6 জুন, 8ই মার্চ, 10ই ডিসেম্বর, না 6ই আগস্ট? তো এটা কি হবে? এটা হবে 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে পালন করা হয়। ঠিক আছে, তো এর আগে যেটা কোশ্চেন ছিল সেটা হলো ফিজিক্স থেকে, তোমরা বলতে পারো তাই না, ফিজিক্স থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। এটা আছে তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে, সেটা হলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেজ। ইম্পর্টেন্ট ডেজ কি বলে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের, জানুয়ারি মাসের মাস মানে আমাদের যে 12টা মাস আছে সেগুলো, সেই 12টা মাসের ইম্পর্টেন্ট ডে কোনগুলো সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন মানব অধিকার দিবস কত তারিখে হয়? 10ই ডিসেম্বর। যদি বলে এছাড়া যদি বলে উম, আম, প্রজাতন্ত্র দিবস কবে হয়, তাই না, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তারপর যদি বলে আহ 10ই ডিসেম্বর কবে হয়, যেটা পড়লাম হিউম্যান রাইটস ডে। তারপর বলে যদি বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়, এটা হবে 1লা ডিসেম্বর। ওকে, এছাড়া যদি বলে সায়েন্স ডে কবে, সায়েন্স ডে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এগুলো প্রত্যেকটা মাসেরই আছে, তো সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার 4 নম্বর কোশ্চেন, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তো এটা কিন্তু বর্তমান বলেছে, সেই সময়ে অ্যান্সারটা কিন্তু কি হবে, বিপিন রাওয়াত। ঠিক আছে, তখনকার কিন্তু বিপিন রাওয়াত। কিন্তু এখন যদি বলো যে উম, এখন কে আছে, 4 নম্বর কোশ্চেন যদি বলে বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছে, তাহলে তাহলে কিন্তু অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার কিন্তু আলাদা হবে। তো এখন বর্তমান যে বর্তমান যে চিফ অফ ডিফেন্স আছে, তাহলে বর্তমান চিফ অফ ডিফেন্স কে আছে? অনিল চৌহান। ওকে, অনিল চৌহান। তো তোমাদের কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে। ঠিক আছে, কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে, সেই জন্য আমি স্টার্ট দিয়ে রাখছি। যদি বলে চিফ অফ এয়ার স্টাফ, ঠিক আছে, চিফ অফ এয়ার স্টাফ, এখানে শুধু আমি এয়ার লিখলাম আর স্টাফ লেখা। তো চিফ অফ এয়ার স্টাফ কে আছে? বর্তমানে আছে AP সিং। এবার যদি বলে নাভাল স্টাফ, মানে নাভাল মানে নৌবাহিনীর স্টাফ চিফ কে আছে, এটা হবে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। মানে আমি লিখলাম সংক্ষেপে DK ত্রিপাঠী। ওকে, তো এগুলো কিন্তু চেঞ্জ হয় অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে, সেগুলো ভালোভাবে দেখে যেতে হবে, আপডেট করে যেতে হবে, কিন্তু এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে বারবার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 21 বছর, কারণ আগে 21 বছরে ভোট উঠতো, এখন 18 বছর করা হয়েছে। এখন যে কোনো ছেলে মেয়ের 18 বছর হলেই কিন্তু ভোটের
লিস্টের তালিকায় নাম উঠে যায়। ঠিক আছে, তো এখন এটা কবে থেকে হয়, কততম সংবিধান সংশোধন দ্বারা? তো এটা হবে 61তম সংবিধান সংশোধন দ্বারা। এবং কত সালে? এটা হবে 1989। 1989 মানে 1989 সালে ভারতীয় সংবিধানের 61তম সংশোধনীর দ্বারা ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। এছাড়া যদি বলে জাতীয় ভোটার দিবস কবে হয়, জাতীয় ভোটার দিবস কবে হয়, এটা হবে 25 জানুয়ারি। ওকে, এবং এটা এই 25 তারিখ, 25শে জানুয়ারিটা আমরা জাতীয় পর্যটন দিবস হিসেবেও পালন করে থাকি। 6 নম্বর কোশ্চেন, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা, সিঙ্গাপুর। তো ইউনিসেফের সদর দপ্তর, দেখো তাহলে বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে এটা কিন্তু আসছে। আর এটা হলো, এই কোশ্চেনটা হলো পলিটি থেকে, POLIT, পলিটিক্যাল সায়েন্স থেকে। ওকে, এবং এই কোশ্চেনটা আসছে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক স্ট্যাটিক জিকে থেকে। তো এটার ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। তো অবশ্যই তাহলে বিভিন্ন সংস্থার সদর দপ্তর যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। তো এটা এখানে কে হবে না, এখানে সি হবে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে। নেক্সট তোমাদের আহ তাহলে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়া যদি তোমরা আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে দুবাই। যদি বলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ডের। জেনেভা। এছাড়া যদি বলে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে ওয়াশিংটন ডিসি। ওকে, 7 নম্বর কোশ্চেন কি বলছে? সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝা হয়? তো এটা কোশ্চেন কোথায় আসছে? এটা হবে পলিটিক। এবার এটা হবে 11টা থেকে 12টা, 11টা থেকে 1টা, 12টা থেকে 3টে, এছাড়া 12টা থেকে 1টা। তো এটা কি হবে? এটা হবে 12টা থেকে, দুপুর 12টা থেকে 1টা যে সময়, সেখানে জিরো আওয়ার এই সময়টাকে বোঝায়। এবং জিরো আওয়ার বলতে বুঝি যে এখানে সেই সময় সংসদের যারা সদস্যরা আসা, তারা কি হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করতে পারে। শ্রীনিবাস রামানুজান ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণীবিদ, গণিতবিদ। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে গণিতবিদ। গণিতবিদ হবে রাইট অ্যান্সার। সম্প্রতি বাস ফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে? ঠিক আছে, তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, CA, তাই না? তো এটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স, আগেরটা পার করেছে। এটাও, এটা স্ট্যাটিক জিকে বা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না, স্ট্যাটিক জিকে এর মধ্যে পড়বে। তো এটা হবে অস্ট্রেলিয়া।
জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? তো এটা 10-এর জেলার যে রাজস্ব আদায়কারী সেটা জেলা শাসক হবে। কি হবে? জেলা শাসক ইজ দা রাইট অ্যান্সার। যে জেলা স্তরের যে প্রধান তাকে কিন্তু আমরা জেলা শাসক বলি। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই হবে ইথিওপিয়া। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দুটো তিনটে চারটে কিন্তু পরীক্ষা আসছে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তেই হবে। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতাকে মহিপাল, ধর্মপাল, গোপাল না দেবপাল? তো এটার কোশ্চেনের অ্যান্সার কি হবে? তো এটা খুবই একটা সহজ কোশ্চেন, তো এটা হবে গোপাল। ঠিক আছে, তো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবং যদি বলি সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। এবং ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার এবং সম্পরি মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। কি কি করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার ও সম্পরি মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিক্রমশিলা মহাবিহার ও সম্পরি মহাবিহার কে প্রতিষ্ঠা করেছেন? তো হবে ধর্মপাল। ওকে, 13 নম্বর কোশ্চেন, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়? মৌসিনরাম, তো এটা মেঘালয়ের, আমরা মৌসিনরাম জানি, তো মেঘালয় হবে রাইট অ্যান্সার। এবং মেঘালয়ের রাজধানী কি? তো আমরা জানি যদি ত্রিপুরা, ত্রিপুরার রাজধানীর নাম কি? ত্রিপুরার রাজধানীর নাম কি? ত্রিপুরার রাজধানীর নাম কি? এ দেখো, ইস্টার্ন মানে নর্থ ইস্টার্ন যে আমাদের ক্যাপিটাল রাজ্যগুলো আছে তাদের কিন্তু রাজধানী কিন্তু কোশ্চিন পরীক্ষায় দেয়। ওকে, তো ত্রিপুরার রাজধানী হবে আগরতলা। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। মণিপুরের রাজধানী হবে ইম্ফল। আচ্ছা, মেঘালয়ের রাজধানী কি? শিলং। এছাড়াও যদি বলে অরুণাচল প্রদেশ, এপি, এই অরুণাচল প্রদেশের রাজধানী হবে ইটানগর। তো এগুলো কিন্তু প্রত্যেকটা রাজধানী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করে রাখবে। এছাড়া এই যে শিলং হবে, শিলংটা কিন্তু একটা বৃষ্টির ছায়া অঞ্চল। এটা কি একটা বৃষ্টির ছায়া অঞ্চল। নেক্সট, মেগাস্তেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? গুপ্ত, পল্লব, মৌর্য না চালুক্য? তো মেগাস্তেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ইতিহাস জানা যায়? এটা রাইট অ্যান্সার হবে মৌর্য বংশ। ঠিক আছে, মৌর্য বংশের কিন্তু ইতিহাস আমরা জানা যায়। এবং যদি বলি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মৌর্য সাম্রাজ্যের, যদি মৌর্য বংশের বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে হবে শ্রীগুপ্ত। ওকে, 15 নম্বর কোশ্চিন, গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সচিন বনসল, সত্য নাদেলা, ইন্দ্রা নোই, সুন্দর পিচাই? এটা তো গুগল, দেখো বিভিন্ন গুগলে, তারপর তারপর এক্স হ্যান্ডেল যেটা এখন হয়েছে, টুইটার যেটা চেঞ্জ হয়ে এক্স হ্যান্ডেল হয়েছে, তার অফিসারকে, সিইও কে, এক্সিকিউটিভ মানে আছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, এর সংক্ষেপে সিইও বলা হয়।
তো গুগলের কি হবে? গুগলের কি হবে? এটা হবে সুন্দর পিচাই, ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আইফোনের আসে, হুম, আইফোনের কি আছে বলো তো? আইফোনের আছে আইফোন, বা অ্যাপেল বলি, অ্যাপেল এর সিইও, সিইও, অ্যাপেলের সিইও আছে টিম কুক, টিম কুক। ফেসবুক, আমরা হচ্ছে ফেসবুকের সিইও হচ্ছে মার্ক জুকারবার্গ। এবং যেটা আমরা আহ, এখন মেটা নামেও জানি, মেটার মধ্যে কে কে আছে? মেটার মধ্যে আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর কি ইনস্টাগ্রাম। এই কিন্তু তিনটা কিন্তু আছে, তাই না? নেক্সট, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? 16 নম্বর, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? এটা হবে সুচিত্রা ভট্টাচার্য ইজ দ্য রাইট অ্যান্সার। তো বিভিন্ন চরিত্র, বিভিন্ন স্রষ্টা, এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটাও কিন্তু কি একটা পড়ে, স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। ওকে, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুমিত্রা ভট্টাচার্য। এছাড়া তোমাদের এখানে আরো থাকবে, তো সেটা আমি কি বললাম, যে বিভিন্ন বিভিন্ন স্রষ্টা, চরিত্র, ক্যারেক্টার, সেগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। যেমন টেনিদা স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঘনাদাকে প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে, ফেলুদা, ঠিক আছে, সত্যজিৎ রায়। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 17 নম্বর কোশ্চেন কি বলছে? পি এন ঠাকুর কার ছোট নাম? দেখো, এর আগেও কিন্তু আমরা কোশ্চেন দেখছিলাম বিভিন্ন ব্যক্তি, মানে কবি আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, তাই না? এই যে পি এন ঠাকুর কার ছদ্মনাম? এটা হবে রাসবিহারী বসু। তারপর মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষের। এগুলো আমি আলোচনা করেছিলাম এর আগে। তো অবশ্যই তোমরা কিন্তু এই যে ছদ্মনামগুলো, এগুলো কিন্তু এই টপিকটা পড়ে নেবে। এটাও কি কার মধ্যে পড়ে? এটাও কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। দেখো স্ট্র্যাটেজিকে কতগুলো কোশ্চেন আসছে। রবি শস্য, এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমি বলেছিলাম যে রবি শস্য, খারিফ শস্য কবে হয়, এবং রবি শস্যের কি কি ফসল হয়, হ্যাঁ, কি কি চাষ করা হয়, সেটা কিন্তু আমি বলেছিলাম। তো রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটা সেপ্টেম্বর অক্টোবর। রোপণ মানে হচ্ছে লাগানো হয়, কি গাছটাকে কি করা হয়? লাগানো হয়। যদি বলে রবি শস্য কখন কাটা হয়, সেটা অন্য ব্যাপার। যদি বলে কোন সময় রোপণ করা হয়, মানে গাছটাকে এইভাবে মাটিতে লাগানো হয়, গাছ বা বীজ, ঠিক আছে। তো এটা কি হবে? অক্টোবর নভেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ইয়েস, অক্টোবর নভেম্বর রাইট অ্যান্সার হবে। এবং আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এগুলো কিন্তু আমরা তুলি, তাই না, কাটা হয়। যদি বলি রবি শস্যের কিছু উদাহরণ, তো রবি শস্যের কিছু উদাহরণ কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এবং সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো রবি শস্য যদি বলি, গম, তৈলবীজ মানে সরিষা, তারপর ছোলা, এগুলা কিন্তু হয়, হ্যাঁ। বা ডাল জাতীয় যেগুলো শস্য, ডাল জাতীয়, ডাল, ঠিক আছে। এই যে একটা খারিফ শস্য, কি হয় খারিফ শস্য? খারিফ শস্য হয় ধান, এখন আমরা ধান করি, তাই না? তারপর পাট, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তো পরীক্ষায় বারবার আসে এই গম কোন ফসল, ঠিক আছে, ধান, পাট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর তৈল বীজটা আসে ছোলা। এই রবি শস্য থেকে বেশি, রবি থেকে বেশি বেশি করে কোশ্চেন আসে। ওকে, 19 নম্বর কোশ্চেন, বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা ছিলেন? কি হবে? জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, পুরুলিয়া। তাহলে এই যে বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন একজন কি ছিলেন? আমাদের অ্যাথলিট ছিলেন, এবং এশিয়ান গেমসে কি করেন? স্বর্ণপদক জিতেছিলেন। এবং কোথাকার বাসিন্দা ছিলেন? জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন স্বপ্না বর্মন। ওকে,
20 নাম্বার কোশ্চেন, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? প্রশান্ত ও আটলান্টিক, এই যে খাল রিলেটেড কোশ্চেন যদি আসে, পানামা খাল কি হবে? পানামা হবে, সুয়েজ খাল হবে, উত্তর সাগর খাল, না স্টেলিন খাল? তো 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে পানামা খাল। পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এই আরেকটা কোশ্চেন আছে, এই যে সুয়েজ খাল, সুয়েজ খাল কাদেরকে যুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ভূমধ্য সাগর ও ভূমধ্য সাগর ও লোহিত সাগর, এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? ভূমধ্য সাগর ও লোহিত সাগর এই দুটো হচ্ছে যুক্ত হয়েছে কোন খালের মাধ্যমে? এই দুটো যুক্ত হয়েছে সুয়েজ খালের মাধ্যমে। এছাড়া পানামা খাল যুক্ত হয়েছে প্রশান্ত এবং আটলান্টিক, প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 21 নম্বর কোশ্চেন কি হবে? ইসরোর চেয়ারম্যান পারসন কে? তখনকার ছিল কে শিবন, এখন বর্তমানে কে আছেন? বর্তমান চেয়ারপারসন কে আছেন? বর্তমান অবশ্যই মুখস্থ রাখতে হবে, বর্তমান কে আছেন? বর্তমান আছেন ভি নারায়ণ। কি আছেন? ভি নারায়ণ, বাংলা লিখে দিই, ভি নারায়ণ। ইসরোর ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরো 1969-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর অবস্থিত, বেঙ্গালুরু, ঠিক আছে, বেঙ্গালুরুতে। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম যে কার্বনেট আছে সেই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে? 35%, 40%, 45 না 30%? তো এটা রাইট অ্যান্সার হবে 40%। এবং ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3, CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। তাহলে কি কি নিয়ে গঠিত? কার্বন নিয়ে গঠিত, অক্সিজেন নিয়ে গঠিত এবং ক্যালসিয়াম নিয়ে গঠিত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম, তাই না? Ca তে ক্যালসিয়াম, C তে কার্বন ও 3 তে অক্সিজেন। ওকে, এবং সেটা কি 40%, 40% ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন, প্রথম কথায় পিঙ্ক বল টেস্ট, ঠিক আছে, এই যে ক্রিকেট খেলা হয় এটা একটা ক্রিকেট খেলা, এবং এই পিঙ্ক বল হচ্ছে, বলটার রং হচ্ছে পিঙ্ক, পিঙ্ক কালারের, ঠিক আছে, গোলাপি কালারের। এই বল, এই এই গোলাপি কালারের বল দিয়ে খেলা হয়, এই জন্য একে পিঙ্ক বল টেস্ট বলা হয়। এবং এটা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে। ওকে, কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল, এবং এটা হয়েছিল কলকাতা ইডেন গার্ডেন। ওকে, মনে রাখবে। এবং এটা একটা পিঙ্ক বল টেস্টকে বলা হয় অপর, এটা মনে মানে কি, পিঙ্ক বল টেস্ট একটি দিবারাত্রি খেলা নামেও পরিচিত। 24 নম্বর কোশ্চিন, যে 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের উপরে আসছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমরা স্কিপ করবো, সেটা মানে না, স্কিপ করলে হবে না, মুখস্থ রাখতে হবে। তো বুলবুল, দেখো, বুলবুল নামকরণ কে করেছিল? বুলবুল নামকরণ করেছিল পাকিস্তান। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কে কোন ঝড়কে কোন দেশ নাম? তিতলিও পাকিস্তান, তিতলি ঝড়ও কিন্তু পাকিস্তান নামকরণ দিয়েছিল। এবং হুদহুদ কে দিয়েছিল? হুদহুদ দিয়েছিল ওমান, হুদহুদ দিয়েছিল ওমান, এবং ফণি দিয়েছিল বাংলাদেশ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেন, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? এটা সবাই জানে, iOS, তাই না? iOS। আর আমরা অ্যান্ড্রয়েড ইউজার অনেক ব্যবহার করি, তাই না? আমাদের অ্যান্ড্রয়েডই ভালো iOS এর থেকে। অনেকেরই iOS আছে, তবে আমরা অ্যান্ড্রয়েডটাই ভালো হিসেবে, তাই না? অ্যান্ড্রয়েড আমরা ইউজ করি, তবে অ্যাপেলের আইফোন অপারেটিং সিস্টেম iOS। এছাড়া যেমন এগুলো ল্যাপটপে, ডেস্কটপে ব্যবহার করা হয় উইন্ডোজ, লিনাক্স, এগুলো হচ্ছে কি একটা হাই উন্নত, মানে উন্নত ধরনের অপারেটিং সিস্টেম, যেগুলো আমরা ডেস্কটপে ব্যবহার করি। তো এই ছিল 25টা কোশ্চেন। তোমাদের 25টা কোশ্চেন কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেমন লাগলো। এছাড়া আরো আপকামিং তোমাদের যে প্রিভিয়াস সেটা কোশ্চেন আছে সেগুলো কিন্তু সলভ হবে,
এবং আরো কোশ্চিন আসবে তোমাদের সাথে, তো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু পেতে চ- পেতে চলেছো। অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে কোথাও অসুবিধা হলে, এবং অবশ্যই শেয়ার করবে গ্রুপে, তোমাদের গ্রুপ যদি থাকে। তো এই ছিল আজকের ক্লাস, তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার বা পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।